অভিষেকের জন্য দল ডুবলো। তো এই অভিষেক যখন দলটাকে নিয়ে ব্যবসা করছিল, যখন টাকা তুলছিল, তখন তো এইসব ব্যক্তিদের মুখে কোনো কথা শোনা যায়নি। বিজেপি বি টিম বলা হয়েছিল, তারা আজকে বিজেপির দরজার কড়া নাড়ছে, কি বলবেন? মানুষ বলবে। আমি এটা ডিসেম্বর থেকে তৎকালীন যে সরকারটা ছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, আপনারা সবাই জানেন 4ঠা ডিসেম্বর আমাকে একটা মসজিদ তৈরি করার জন্য আমি যখন সোচ্চার হয়েছিলাম, বা 1 বছর আগে থেকে বারবার বলেছিলাম, 11 মাস আমাকে কিছু বলা হয়নি। যখন 6 ডিসেম্বর প্রায় সামনে চলে এসেছিল, তখন আমার বিরুদ্ধে অনেক রকম পদক্ষেপ করা হলো, অপপ্রচার করা হলো। এমনকি আমাকে যাতে মসজিদ শুরু করতে না পারি তার জন্য কোর্টে যাওয়া হলো। গেল কারা? কোনো অমুসলিম যায়নি, মুসলিমরাই হাইকোর্টে গেল দুবার, এবং পরিশেষে হাইকোর্টও সেই সময় আমাদের ফেভারেই রায় দিলেন, মুসলিম সম্প্রদায়ের কমের পক্ষেই রায় দিলেন। বললেন যে একজন মুসলমান তারা মসজিদ করতে পারে, তাদেরকে বাধা দেওয়ার কোনো কোর্ট দেয়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্টও ঠিক একইভাবে একজন মুসলিম তার মসজিদ করার অধিকার আছে, সেটাই তিনি বলেছিলেন। যথাযথ সেই বিতর্ক অনেক আগেই শেষ হয়েছে। তারপরে রাজ্য হাইকোর্টে, কলকাতা হাইকোর্টের মধ্যে কিছু বিশিষ্ট আইনজীবী তেনারাও বলেছিলেন যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে, এখানে দাঙ্গা হবে, এখানে সমস্যার সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে আজকে 6 মাস অতিক্রান্ত, আজ পর্যন্ত ওই ইস্যুকে কেন্দ্র করে কোনো ইনসিডেন্ট ঘটেনি বা কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক করেনি। তাহলে জানতে হবে যে মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলিমরাই বেশি বেশি অপপ্রচার বা তাদের কুৎসা করা, এটা যাদের পেশা তারা করেছে। আমরা তা নিয়ে তাদের বিরুদ্ধে কোনো ধিক্কারও জানাতে চাই না। তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা আল্লাহর উপরে বেশি করে ভরসা করুক বা ঈমান নিয়ে চলার চেষ্টা করুক, এটাই বলবো। কিন্তু যাদের উদ্দেশ্যে আপনি প্রশ্ন রাখলেন, যারা 2024 সালে এই জেলায় 3টে আসনের মধ্যে 2টোতেই জিতেছিল, খলিলুর রহমান এবং আবু তাহের খান, এবং 2024-এ বরোদা থেকে এসে ইউসুফ পাঠানও জিতেছে। কিন্তু কালকে আমরা দেখলাম যে যারা এত বড় বড় কথা আমাদের বিরুদ্ধে বলছিলেন, আমাদেরকে বিজেপির বি টিম সাজানো হচ্ছিল, আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কলকাতার পার্টি অফিস থেকে এআই ভিডিও করে আমাদের বিরুদ্ধে মুসলমানদের ইমোশনাল নিয়ে আমরা খেলছি বা আমরা ইমোশনালকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি, যে মারাত্মক অভিযোগ এনেছিল, তারা আজকে বিজেপির শরণাপন্ন হয়েছে বা বিজেপির নিজেদের কোন স্বার্থে তারা বিজেপির এনডিএকে হাত শক্তিশালী করছে। আইএনডিএ জোটে তাদের নেত্রী আছে বা অন্যান্য দল আছে, কিন্তু যারা এনডিএতে আছে তারা সবাই জানে যে বিজেপি 2024 সালের লোকসভায় যে গরিষ্ঠতার প্রয়োজন 272, সেটাই সংখ্যায় পৌঁছাতে পারেনি। যথাক্রমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তিনার 16 জন, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ, তাদের 12 জন, এবং চিরাগ পাসওয়ানের 5 জন। এদের সমর্থন নিয়েই মূলত মোদিজির তৃতীয়বারের গভর্নমেন্ট চলছে। এবং তিনি গত 10 তারিখে 10ই জুন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু যতদিন প্রধানমন্ত্রী ছিলেন সেটাকেও অতিক্রম করে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের যে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা, সেটা তিনি স্পর্শ করেছেন। নিশ্চয়ই আমরা ভারতবাসী হিসাবে গর্ব করব। একজন বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি লম্বা সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে রয়েছেন, সেটা আমরা নিশ্চয়ই তেনাকে কৃতজ্ঞতা জানাবো। কিন্তু যে সমস্ত ব্যক্তি বিজেপি বিরোধী লোকদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিল, সেই আবু তাহের খান, খলিলুর রহমান কিসের স্বার্থে এই এনডিএকে সাপোর্ট করছে বা টিএমসি ত্যাগ করে টিএমসির নেতাদের আজকে তিনিরা বলছেন যে নেত্রী অভিষেকের জন্য দল ডুবলো। তো এই অভিষেক যখন দলটাকে নিয়ে ব্যবসা করছিল, যখন টাকা তুলছিল, তখন তো এইসব ব্যক্তিদের মুখে কোনো কথা শোনা যায়নি। আমরা সে কথা বলতে গিয়ে আমাদেরকে বারবার শোকজ খেতে হয়েছে, ওয়ার্নিং নোটিশ খেতে হয়েছে, আমাদের সিকিউরিটি উইথড্র হয়েছে, এই সমস্ত ন্যায় কথা বলার জন্য।
কিন্তু আজকে যেসব পণ্ডিত ব্যক্তিরা বলছেন এত কথা, সেদিন তিনাদের নিজেদের স্বার্থের জন্য চুপ ছিলেন। এগুলা আগামী দিনে যখন নির্বাচন আসবে, সেই নির্বাচনে এরা যোগ্য জবাব পাবে। যদি আবার কারো হাত ধরে ভোটে দাঁড়াতে যায়, তখন সাধারণ মানুষ কিন্তু এদের যোগ্য জবাব দেবে বলে আমার বিশ্বাস।